আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে হাদির কথা বললেন, তার যে রাজনৈতিক ভাষা প্রয়োগ, তার যে শব্দ প্রয়োগ, বাক্য প্রয়োগ অত্যন্ত নিম্নমানের কুরুচিপূর্ণ শব্দ আমরা ব্যবহার করতে দেখেছি, এবং সেটা খুব প্রাউডলি বলতে আমরা শুনেছি তাকে। এবং তিনি সেটা একবার নয়, দুইবার নয়, বারবার সেই শব্দগুলো উচ্চারণ করেছেন, যেগুলো ভাইরাল হয়ে গিয়েছে। আপনি নাম দিলেন ইনকেলাব মঞ্চ, এটাকে আমি পাকি লাভ মঞ্চ বলে ডাকি। ইনকেলাব মঞ্চ বাংলাদেশে কোন ইনকেলাব শব্দ কেন আসবে? কেন বিপ্লবী মঞ্চ নয়? আমি যদি প্রশ্ন করি যে কেন বিপ্লবী মঞ্চ নয়, এই জবাব তারা দিতে পারবেন। তবে এর উত্তরটা আপনি শুরুতেই দিয়ে দিয়েছেন ভিন্নভাবে। যেমন আমার কথা বলেছেন, আমি বলেছি যে জামাতের অনেকগুলো দল থেকে ইনকেলাব মঞ্চ তাদের একটা, কোনো সন্দেহ নেই। এই সাদিক কায়েম কে ছাত্রলীগের ভিতরে ছিল লুকিয়ে, কিন্তু আসলে ছিল জামাতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তেমনি মানে ছাত্রলীগের ভিতরে থেকে যারা, আওয়ামী লীগের ভিতরে থেকে যারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, তারা তো ভিন্ন নামে আসতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো ইনকেলাব মঞ্চ বলেন, পিনকেলাব মঞ্চ বলেন, আর পাকিলাব মঞ্চ বলেন, এই হাদিরা কোনো দল না। এরা হচ্ছে জামাতের সাপের থাকে দুই মুখ, জামাতের হচ্ছে 20 মুখ। তো জামাতের 20 মুখের এক মুখ হচ্ছে এই হাদিরা। এদের না আছে রাজনৈতিক প্রজ্ঞা, না আছে রাজনৈতিক আন্দোলনের ইতিহাস। এরা জুম্মায় জুম্মায় 8 দিনের রাজনীতিতে এসেছে। এরা হচ্ছে সেই আহ হাবিবুর রহমান হাবিব ভাই, যিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, আপনারা এখানে এসে বলেছিলেন যে এরা থাকতো মেসে, চলতো বাসে। এরা হচ্ছে সেই হাদি। সেই হাদিদের জামাতেরা এনে জাতীয় নেতা বানিয়ে ফেলেছে 36 দিনে। এরা সর্বোচ্চ জুমায় জুমায় 8 দিন আপনি যদি না মানতে চান, তাহলে সর্বোচ্চ আপনি তাদের 36 দিনের রাজনীতিবিদ বলতে পারবেন। এবং আপনি 36 দিন আগে এদের কোনো ভিডিও ফুটেজ খুঁজে পাবেন না, এরা কোনোদিন রাজনীতি করেছে আপনি জানবেন না, এদের নামও কেউ শুনে নেই। আমি লিখিত দিতে পারি যে তার নিজের এলাকাতেই এই হাদির এর নাম জানতো না। আর আপনি গুলি করার কথা যেটা বললেন, এই হাদির উপর যে গুলি হয়েছে, সাদিক খান তীব্র ভাষায় প্রতিবাদ করেছে, সে তো করবেই, কারণ সে তার জাত ভাই, তার জন্য তো প্রতিবাদ সে করতেই পারে, করবেই। কিন্তু এই হাদি আর সাদিক কায়েমের মধ্যে কোনো পার্থক্য নেই, মৌলিক কোনো পার্থক্য নেই। তারা দুইজনই স্বাধীনতা বিরোধী প্রজন্মের তারা প্রতিনিধিত্ব করতেছে, সরাসরি প্রতিনিধিত্ব করতেছে। আর হাদি যে ভাষা ব্যবহার করেছে রাজনীতিতে, আর তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন কিভাবে কথা বলে, এটা কোনো রাজনীতিবিদের ভাষা না, এটা বরং একটা গলির যে মাস্তান জাতীয় কিছু থাকে না, ছাত্র লোক থাকে, সেই রকম ভাষা। দেখ, তাকে যে গুলি করেছে, আপনি যেটা বললেন, কেউ কেউ বলতেছে যে এটা মির্জা আব্বাস করেছে, এটা আমি সম্পূর্ণরূপে ডিনাই করি। আমি তার রাজনীতির সাথে একমত না। আমি মির্জা আব্বাস সাহেব যে রাজনীতি করেন, সেই রাজনীতির সাথে আমার কোনো মতের মিল নাই। কিন্তু আব্বাস সাহেব এটা কেন করতে যাবে? আমরা দেখলাম সাদিক কায়েম চেষ্টা করতেছে, জামাতেরা চেষ্টা করতেছে যে বিএনপি কে ভিলেন বানিয়ে ওই আসনটা হয় সাদিক কায়েমকে নিজেই নেবে, অথবা হাদিকে যদি বেঁচে থাকে হাদিকে নিয়ে দেবে, এরকম স্বপ্ন তিনি দেখতেছেন। কিন্তু আমি বলতে চাই, তেলা পোকাও একটা পাখি, আর হাদিও একটা নেতা। হাদি তো দূরের কথা, জামাতের যে নেতা, সে যদি মির্জা আব্বাসের সাথে ওই আসনে ইলেকশন করে, জামাতের নেতার জামানত থাকবে না মির্জা আব্বাসের সাথে ইলেকশন করলে। আর আমার সাথে ইলেকশন করলে উনি ফেল করবেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন। কারণ যেখানে জামাতের আমির ফেল করবে, তাহলে সেইখানে হাদিটাকে, হাদি নামের যে অসভ্য এবং ইতর শ্রেণীর একটা বক্তা বা কর্মী, একে তো নেতা বলার প্রশ্নই আসে না, কোন নেতা তো এই ভাষায় কথা বলে না। তো এই হাদিকে মির্জা আব্বাস কেন প্রতিদ্বন্দ্বিতায় ধরবে? বরং হাদি থাকলে তো মির্জা আব্বাসের লাভ। সে বলবে আওয়ামী লীগ নাই, নৌকা মার্কা নাই, এই যে দেখো তথাকথিত জুলাই সন্ত্রাসী আন্দোলনের নেতা আমার প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই হাদি তো মির্জা আব্বাসের কাজের মেয়ের সাথে ইলেকশন করলে জামানত হারাবে। তাহলে সেই জায়গায় কেন মির্জা আব্বাস কেন তাকে মারতে যাবে, বিএনপি তাকে কেন মারতে যাবে? এটা আমার আমার বোধগম্য নয়। এইবার আসি, যদি মির্জা আব্বাস করে থাকেন, তাহলে সেটা বিএনপি কিভাবে দেখবে সেটা তাদের ব্যাপার, আর হাদির ব্যাপার। আমি নিশ্চিত হাদি যদি সুস্থ হয়ে ফিরে আসেন, তিনি নিজেও বলবেন না যে মির্জা আব্বাস ঘটিয়েছে, এটা আমার ধারণা। হাদি নিজেই বলেছে যে সে যদি 500 ভোটও পায় তাতেই সে খুশি, কারণ সে যে পাশ করবেন না সে নিজেও জানে, এটা আমার কথা না। আপনি তার বয়ানগুলো দেখেন, আপনি হাদির এই যে কি বৃষ্টি একটা শব্দ বলে, সে তালিবের স ও অন্তস্থ একেরা বলে থাকে, মানে এটা সে নিজেই এতবার বলেছে যে তাকে এই বিশেষণে ভূষিত করে। তো তাকে এই সে নিজেই বলেছে আমি 500 ভোট পাবো। তাহলে সেই লোকটাকে, যে লোকটা নিজে বলতেছে, মানে মির্জা আব্বাস, তার আসলে যে ভোট পাবে, এই এই হাদি
ফাঁকিবাদীর ছেলে হাদি, সে তার ওয়ার্ডে গিয়ে সেই ভোট পাবে না, একটা ওয়ার্ডের অর্ধেক ভোট সে পাবে না সারা 8 নম্বর আসনে। তাহলে কেন মির্জা আব্বাস তাকে মারতে যাবে? মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিলেন, মির্জা আব্বাসকে ফেল করাতে পারবে এই হাদি? এটা সম্ভব? যেখানে খোদ জামাতের আমির তার সাথে গিয়ে ফেল করবে, জামানত হারাবে। আমার সাথে ইলেকশন করলে আবারও বলি জামানত হারাবে, হারবে ঢাকাতে এই এই জামাতের আমির। আমি আর হাদিটাকে ওকে ভোট দিবে মানুষ? কেন ভোট দিবে হাদিকে? কি কারণে ভোট দিবে মানুষ? ভোট দেওয়ার তো আপনাকে একটা কারণ লাগবে। তো এগুলো বাজে কথা। এগুলো বরং আপনি সন্দেহ করতে পারেন যে এটা জামাতেরাই ঘটিয়েছে। যদিও হাদি শিবিরেরই লোক, যদিও হাদি জামাতেরই পয়দা, জামাতের মেসে পয়দা, জামাতের লোকাল বাসে পয়দা, জামাতের কোচিং সেন্টারে পয়দা, বা জামাতের কোনো না কোনো ভাবে সে পয়দায় হাদি। এই হাদিকে জামাতেরাই বরং মারতে পারে, একটা স্যাবোটাজ ঘটাতে পারে সুবিধা নেওয়ার জন্য। যেমন আবু সাইদকে মানুষজন তো এখন অভিযোগ করা শুরু করেছে যে আবু সাইদকে মেরেছে জামাতিরাই। বরং আমরা দেখেছি জামাত শিবিরকে দেখেছি আওয়ামী লীগের, ছাত্রলীগের হেলমেটের নিচে, লুঙ্গির নিচে থেকে আকাম কুকাম করতে আমরা দেখেছি। তারা সিম্পেথি সৃষ্টি করার জন্য নিজেরাই নিজেদের মেরে ফেলে। তো হাদি হয়তো এরকম বলির পাঠা হতে যাচ্ছিল যদি সে মারা না যায়। কারণ আমার ধারণা যে এটা যদি কেউ ঘটিয়ে থাকে সেটা জামাতেরাই করছে। আবার দেখেন হাদির বোন কি বলেছে, হাদির বোন বলেছে এটা রয় করেছে। বুঝতে পারছেন? মানে কতক্ষণ পরে হয়তো বলবে, মানে এরপরেও যদি না কোলায় তাদের মুরদে, মানে তাদের তৃপ্তি না হয়, হয়তো বলবে এটা ইসরায়েল ঘটিয়েছে। তারপরেও তারা তৃপ্তি না হলে এটাও বলতে পারে যে খোদ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে লোক পাঠিয়েছে, সেগুলি করেছে, এমনও বলতে পারে তারা। তো এটা নিয়ে, এটা তাদের নাটক, এটা আপনি দেখতে পারবেন, এটা নির্বাচন বানচালের নাটক, সিম্পেথি নেওয়ার নাটক। এর যত নাটকই করুক, যদি নির্বাচন হয় মির্জা আব্বাসের সাথে ওইখানে কেউ পাশ করতে পারবে না। একমাত্র আওয়ামী লীগের লোক ইলেকশন করলেই, বা আওয়ামী লীগের পক্ষের লোক স্বতন্ত্র ইলেকশন করলে মির্জা আব্বাসকে ঠেকাইতে পারবে। এই সমস্ত হাদি পাদি গাদি সায়েম কায়েম, সাদা শকুন, ডাক্তার শফিক, এরা মির্জা আব্বাসকে ঠেকাইতে পারবে না, কোনোভাবেই না। জোর করে পাশ করতে পারবে না। মানে তারা যদি মনে করে সেনাবাহিনী এনে সিল মেরে ভোট দিয়ে হাদিকে পার করবে বা সাদিক কায়েমকে পাশ করাবে, সেই স্বপ্ন তাদের পূরণ হবে। জামাত তো দোয়া করতেছে এনসিপি গ্যাং, তার যে পয়দা, ইউনুস ও জামাত এবং সেনাবাহিনীর পয়দা যেটা গ্যাং, এনসিপি বৈষম্য বিরোধী, এত মনে মনে দোয়া করতেছে নির্বাচন যাতে না হয়। ঠিক আছে, নির্বাচন যাতে কোনোভাবেই না হয়, কারণ নির্বাচন না হলেই তো এরা ক্ষমতার স্বাদ ভোগ উপভোগ করতে পারবে। এরা তো যে কোনো মূল্যে বানচাল করার চেষ্টা করবে। যদি তা না পারে, তবে সিম্পেথি নেওয়ার জন্য, আসন কিছু বাড়ানোর জন্য এই সমস্ত সেবোটাস, হত্যা, খুন, রাহাজানি, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতি করার চেষ্টা করবে। কিন্তু বিএনপির যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক প্রভাব, এদের সামনে এরা টিকতে পারবে না। কারণ নির্বাচন আলাদা জিনিস। হাদি তো ঢাকার 8 আসনের সব কেন্দ্রে তার এজেন্টই খুঁজে পাবেন না, এটা আপনি নিশ্চিত থাকেন। সে তার এজেন্টই খুঁজে পাবেন। হয়তো গুলি করার কারণে তার এজেন্ট গুলো কারা হবে? তার এজেন্ট হবে জামাতের লোক। এগুলো সব দামি ইলেকশন করবে, আর একটা ঝামেলা সৃষ্টি করার জন্য। তবে এটা ঠিক যে দর্শক লিখেছেন জামাত কত প্রকার ও কি কি বিএনপি কে বুঝাবে না বুঝিয়ে দিয়েছে। তার কারণে তো তারা 17 মাস হয়ে গেল এখনো তারেক রহমান বাংলাদেশে তার কদম মুবারক রাখতে পারেন নাই। যদিও বিএনপিরা লম্বা লম্বা কথা বলে শেখ হাসিনা কেন আসে না, শেখ হাসিনা কেন পালাইছে, কিন্তু তাদের নেত্রী যে ঢুকতে পারতেছে না, যারা তাকে কামিং মানে নেক্সট প্রধানমন্ত্রী মনে করতেছে, সেই লোকটাই ঢুকতে পারতেছে না, এই কথাটা তারা বলে না। তো জামাত তো বুঝিয়ে দিয়েছে, দিবে না, বুঝিয়ে দিয়েছে যে জামাত কত প্রকার কি কি। তবে এটার ফলও জামাত ভোগ করবে খুব শীঘ্রই। এরা জানে না মির্জা আব্বাস কি জিনিস, ইলেকশন কি জিনিস এরা জানে না। এরা বুঝতে পারবে কয়েকদিন পরে। শুনেন, আমি কিন্তু বলেছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা করলেই দেশের রাজনৈতিক চিত্র, অবস্থান পাল্টে যাবে। যেহেতু তফসিল ঘোষণা করে ফেলেছে, ইলেকশন তো আর হবে না, হবে সিলেকশন। আপনি দেখতে পারবেন সামনে কি কি ঘটে। অনেক কিছুই আছে হয়তো সরাসরি বলতে পারবো না, ওগুলো ঘটে গেলে আবার আমাকে মামলার 1 নাম্বার আসামি করবে। অলরেডি আমাকে হাদির উপর যে হামলা, আমি শুনছি যে এই মামলাতে নাকি আসামি আমাকে দেওয়া হবে, এই খবর আমার কাছে আসছে। এটাই বলতে চাইছিলাম, এই যে একজন এটা বললো যে ঠিক আছে, আমাকে নাকি এখানে আসামি করা হবে, যে হাদির উপরে যে গুলি করা হয়েছে, হাদির উপর এইখানে আসামি আমাকে করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা সহ, মানে শেষ মুহূর্তে মির্জা আব্বাসের নামে এরা মামলা করবে না, এখানে মামলা করবে আওয়ামী লীগের নেতাদের নাম দিবে, আর ওইখানে আমার নাম দিবে। এটা আমি শুনেছি। আমার কাছে অলরেডি আজকে আমাকে 2 জন পুলিশ অফিসার ফোন করেছেন, একজন পরিচয় দিয়ে আর একজন পরিচয় গোপন করে। কিন্তু আমার এখানে তো ট্রু কলার, আপনি যদি প্রকৃত নাম্বার, যে নাম্বার থেকে কল দেন আমার কাছে তো ট্রু কলার, বা আমি পরে খোঁজ নিয়েছি যে তিনিও পুলিশ অফিসার ছিলেন। তারা আমাকে বলেছে, একজন পুলিশ অফিসার পরিচয় দিয়ে বলেছে আপনি তো এইবার আসামি, আর আপনাকে ঠেকানো গেল না, আপনি আসামি হয়ে যাবেন। এটা বলেছে, এটা ঘন্টা 3 আগে, ঘন্টা মানে 5টার দিকে, 5টা 4:30 বাংলাদেশ সময়, 4:30 5টার দিকে ঘটনা আমাকে জানাইছে। আমি মনে করছি যোগ করতেছে।
কিন্তু হয়ে যেতে পারে, কিছু করার নাই। জামালপুর জেলাতে অনেক মামলা হতে যায়, সেখানে আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেষ্টা করেছে আমার আমার মামলা ঠেকানোর, কারণ অনেকেই বলেছে যে না সে ভালো মানুষ, সৎ মানুষ, এই জন্য হয়তো মামলা এখনো অনেকবার চেষ্টা হয়েছে, পারে নাই। তো এইবার বোধহয় হয়তো রক্ষা পাবো না। এখন থেকে বাংলাদেশে যা যা ঘটবে বড় ঘটনা সবগুলোতে হয়তো আমার নাম থাকবে, কিছু করার নাই। তো তার মধ্যে আবার আমি নিজেও তো ইলেকশন করব, যেহেতু তফসিল ঘোষণা করেছে, আমি নিজেও ইলেকশন করব ঘোষণা দিয়েছি, অনেক কিছু ঘটে যেতে পারে, তারা মামলা করতেই পারে। আপনি দেখেন এই যে যে হাদির উপর হামলা হলো, এটার জন্য একেবারে পুরো বাংলাদেশের পত্রিকা তোলপাড় হয়ে গেছে, বাংলাদেশের টিভি চ্যানেল অস্থির হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতাদের যখন এভাবে মারলো, গুলি করলো, হত্যা করলো, তাদের পরিবারকে ধ্বংস করে দিল, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিল, তখন কিন্তু এরকম প্রতিদিন চিন্তা প্রতিদিন মরতেছে, প্রতিদিন মরতেছে, করতেছে এবং প্রতিদিন। মারবে, তাদের নিয়ে কোনো আলোচনা নাই। অথচ বিএনপিরও কিছু বেকুব তারা মির্জা আব্বাসের দোষে, বিএনপি কিছু স্টুপিড, কিছু কম বয়সী বা যারা জামাতপন্থী তারা দেখি মির্জা আব্বাসকে দোষ দিচ্ছে। কিন্তু আমরা জানি যে জামাত স্যাবোটাজ ঘটনায় উস্তাদ। আর আপনি যেটা বললেন, ধরেন এই যে আমি ঢাকা 15তে যে ঘোষণা দিয়েছি আমি ঢাকায় একটা ইলেকশন করবো স্বতন্ত্র, আজকে যদি আমাকে মারতো তাহলে কি করতো? আজকে যে গুলিটা আমার উপর হতো, আমি তো নমিনেশন জমা দিতে যাবোই ঢাকাতে, তাই না? এটা তো যেহেতু ডিক্লেয়ার দিয়েছি, আমি যাবোই কোনো না কোনো ভাবে জমা দিব। আমাকে যখন গুলি করবে বা আমাকে মারতে আসবে, এরা তখন কি বলবে? তখন বলবে, দুঃখ প্রকাশ করবে? করবে না, করবে না। এরা বলবে যে ঠিক আছে, আমাকে বলবে শেখ হাসিনার দোষর, আওয়ামী লীগের দোষর, রয়ের দালাল, একে মার, উল্টা আরো মারতে বলবে, তাই না? হয়তো আমাকে জেলেও দিয়ে দিতে পারে। দেখা যাক কি হয়। তো এদের এদের যে মানবতা, গণতান্ত্রিক অধিকার, এগুলো হচ্ছে সিলেক্টিভ। এটা জামাতের স্যাবোটাজ, এটা আপনি নিশ্চিত থাকেন, কোনো সন্দেহ নেই। তারা তো অস্ত্র ধরে নামেই নাই। আমরা জানি যে প্রত্যেকবার যখন নির্বাচন হয়, ইলেকশন ঘোষণা করে, জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণা করে, সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের নামে নির্বাচন তফসিল ঘোষণা করার আগেই, পরে তো শুরু করেই, কিন্তু এখন দেখি কোনো আলোচনা নাই। তার মানে কি, এই যে যে এত অস্ত্র চুরি হয়ে গেল, তারপর চিটাগাং থেকে অস্ত্র পাকিস্তান থেকে আসতেছে, এয়ারপোর্টে আমরা দেখি অস্ত্র চুরি হয়ে গেল, কোথায় গেল? এই প্রশ্নটা কেউ করবে না, স্বাভাবিকভাবে এটা করবে না। আর বিএনপি কেন করে না জানেন? বিএনপি তো হাতে কাপড় দিয়ে আছে যে নির্বাচনটা হয়ে যাক, আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে রাখি। ধরেন হবে না তো কোনোদিনও, ধরেন হাদি এমপি হয়ে গেল, হাদি ঢাকাতে এমপি গিরি করলো, লোক খুঁজে পাবে। ওই ঢাকা মিউনিসিপ্যালিটির যে মানে ঢাকার যে মেয়র থেকে তার মির্জা আব্বাসের ড্রাইভার থেকে, ওরা দেখলে তো তারাবে না, রিক্সাওয়ালা তোরা দেখে। আমরা এগুলো এগুলো এমপি কিন্তু দেখেছি। আমার এলাকার একজন এমপির ঘোষণা করি, উনি ছিলেন মাস্টার ডিগ্রি করা এবং বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছিলেন, আমাদের এলাকায় জাতীয় বোর্ডের এমপি ছিল। তাকে দেখে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান দাঁড়াইতো। তাহলে তাহলে ঢাকায় হাদির অবস্থা কি হবে শুনেন? সবকিছু একটা গুরুত্ব। আমাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেন, কি আমাকে মানুষ বলেন তো আপনি? ডোন্ট মাইন্ড। আপনাকে যদি প্রধানমন্ত্রী বানায় দেয়, আপনি মানবে না জনগণ? আপনি আমাকে কেউ প্রধানমন্ত্রী মানে দেশের জনগণ মানবে না, দাঁড়াবেই না, একটা সচিব দাঁড়াবে না। আপনি তো ভালো করেই জানেন, সচিবালয় আপনিও জানেন, আমিও জানি, একমাত্র ডক্টর ইউনূস ছাড়া কাকে পাত্র দেয়? কাউকে তো স্যারই বলেন, আমরা তো জানি সব ঘটনা। এই যে যখন উপদেষ্টারা যায়, সচিবেরা তুই তাকারি করে বলে, নাম ধরে বলে, ও সাকাওয়াত, ব্রিগেডিয়ার সাকাওয়াত, ও আসিফ আসিফ আসিফ, এভাবে বলে আসিফ। আমি প্রথমে ভাবছিলাম যে শুধু আসিফের আসিফ বলে, আসিফ ভুইয়ারে, পরে দেখি না, আসিফ স্যারেরও বলে ও আসিফ, তারপর বলে ও রেজওয়ান, না এইভাবে নাম ধরে ডাকে সচিবালয়। এটা সচিবরা ডাকে না, সচিবের যে পিয়ন তারা ডাকে। 5 পয়সা দাম নাই। শুধু তো ক্ষমতা গ্রহণ করলেই হবে না, হাদিকে কে মানবে? মানবে না ভাই। যেমন আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিলে কেউ আমাকে মানবে না, কেউ না। আমার সেনাপ্রধান স্যালুটই দিবে না, আমাকে আইজিপি স্যালুটই দিবে না, পালে 2টা থাপ্পড় দিবে। এখন সাংবিধানিক কারণে বা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সালাম সামনে দিল, আমার আমার দিকে মুখটা ঘুরে গালি দিবে, বাস্টার করলে আমাকে গালি দিবে, আমাকে ইচ্ছা যা ইচ্ছা তাই গালাগালি করবে। তো ওই হাদিদের দশা তাই। হাদিরে কি কোন টিএনও হাদিকে দেখে খারাপে দাঁড়াবে? ওই ঢাকা শহরের কোন ডিসি তারা সালাম দিবে? আমার তো বিশ্বাস হয় না। কারণ ভাই, রাজনীতি আমরা দেখেছি, আমি অনেক এমপি কে দেখেছি। শুনেন একটা কথা বলি, আমি একটা বিয়েতে কয়েকটা বিয়েতে এই ঘটনা ঘটেছে। আমি দেখতাম যে আওয়ামী লীগের এমপি যারা, ওই যে বিনা ভোটে যেগুলো নির্বাচিত এমপি ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল না, তা আমি বলতাম ভাই এটা তো এমপি, তাকে একটা সালামও দিলেন না। আওয়ামী লীগের সাধারণ নেতা বলে যে ওরা আমার সালাম দিতে বই গেছে, ওই রকম এমপি তো তুমি হইতে পারবা। কেউ বলছে এরকম আপনি তো আমরা হইতে পারবেন। তাহলে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের এমপির সালাম দেয় নাই। এই সমস্ত ভুয়া ইলেকশনের এই সিলেকশনের নির্বাচনে হাদি যদি এমপি হয়, আরে মানবেটাকে আমাকে বলেন, আপনি বলেন, কে মানবে? কেউ মানবে না। ঢাকা শহরের ফুটপাতের দোকানদার ওকে মানবে না আদিকে। আর আদি তো পাশই করবে না। মির্জা আব্বাসের কাজের মেয়ের সাথে ইলেকশন করে জিততে পারবে, জামানত হারাই ফেলবে। তো এগুলো বলে তো লাভ নাই, কারণ এই মুহূর্তে ফ্লো তুলেছে। বিএনপিও বিপদে পড়ে। বিএনপি ওই যে বললেন যে বিএনপি কে জামাত দেখায়, বিএনপি পড়ছে যে হাতি কাদার মধ্যে পড়েছে, ঠিক আছে?
আওয়ামী লীগ কিন্তু কাদার মধ্যে পড়ে নাই, আওয়ামী লীগ সাঁতারে পড়ছে। সাঁতার আর কাদা পার্থক্য আছে, সাঁতরে পার হওয়া যায় যদি তার যোগ্যতা থাকে। আওয়ামী লীগের জন্য হচ্ছে পুরো বাংলাদেশ এখন সমুদ্র, তাকে সাঁতরে বেরোতে হচ্ছে, এক সময় সে কিনারায় পৌঁছে যাবে। কিন্তু আওয়ামী লীগ পড়ছে, বিএনপি পড়ছে কেদর মধ্যে, কেদর ভেদর বুঝেন, ভেদর মানে কাদার মধ্যে পড়ছে, লড়তেও পারতেছে না, চড়তেও পারতেছে না। তাই হাদির মতো লোকের ব্যাপারে তাদের তারেক রহমানকে বিবৃতি দিতে হয়, মির্জা ফখরুল সাহেবকে বিবৃতি মানে মানে বিএনপি কত অসহায় হয়ে গেছে, বিএনপি কত অসহায় যে হাদির মতো নেতা, যার মুখের ভাষা শুনলে বমি আসে, যার ভাষা কেউ শুনতে পারবে না বাংলাদেশে, মূর্খ লোকেরা এগুলো মানে প্রস্টিটিউট যে এখানে সেখানে বক্তব্য দেওয়া হয়, সেখানে কথা বলে, এগুলো মদের বাড়াও এগুলো বলে না, প্রস্টিটিউটার শব্দ উচ্চারণ করে, সেই সমস্ত লোকের জন্য তার গ্রামকে বিবৃতি দিতে হয়। এর থেকে আর কত অসহায় হবে, মানে এত অসহায় হয়ে গেছে তারা, এত অসহায় হয়ে গেছে, 32 নম্বর ভাঙলে তারা বিবৃতি দিতে পারে না, তাই না? কিন্তু হাদির মতো একটা শুক্র জুম্মা বারে আইসা দেশের তাদের তারেক রহমানকে লাইভ করতে হয়। আমি তো জানি না, আপনার কাছে শুনলাম যে তারেক রহমান লাইভ করছে, আমি তো বিস্মিত হয়ে গেছি। আমি তো মির্জা ফখরুলের বিবৃতি দেখেই অস্বস্তি ভোগ করছি যে এটা কি। এই জন্য তো বলি যে ওই যে কি ওর নাম যেন, আর যে ছেলেটারে নিয়ে গেল আক্তার, আমেরিকায় গেল মির্জা ফখরুল সাহেব, বিএনপি কত বিপদে পড়ে আছে আপনি বুঝছেন, আর কত অসহায় তারা, হেল্পলেস একেবারে। কিন্তু ডিসেম্বরের মধ্যেই ইউনূসের পতন ঘটবে, কিন্তু সেটা নির্ভর করতেছে বিএনপির উপরে। কারণ বিএনপি যদি আঘাত করে থাকে তাহলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা কঠিন হবে একটু, কিন্তু আওয়ামী লীগ ঢুকবে। যে ডিসেম্বরে না ঢুকলে জানুয়ারিতে ঢুকবে, জানুয়ারিতে হলে ফেব্রুয়ারিতে ঢুকবেই, আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। কিন্তু বিএনপি যে কাজটা করতেছে, বিএনপি একেবারে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। শুধু নিজের পায়ে কুড়াল মারতেছে না, পাশাপাশি দেশের মাথায় কুড়াল মারতেছে। এটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক কথা, এটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। আর ইউনূসকে তো পালাইতেই হবে, পালানের ইউনূস যাতে না পালাতে হয় এই জন্য তো সে সকল নাটক করতেছে। আমি সবচেয়ে বেশি আপনি যেটা বললেন, ইউনূসকে বিদায় নিতেই হবে, কোনো উপায় নাই, তার কোনো ওয়ে খোলা থাকবে না। সে নিজেই, আওয়ামী লীগ কি করবে, বিএনপি কি করবে, সেটা অ্যানাদার কোশ্চেন। সে নিজেই প্রতি মুহূর্তে গর্ত খুঁড়ে যাচ্ছে, নিজের গর্ত নিজেই খুঁড়ে যাচ্ছে। তার সর্বশেষ প্রমাণ হলো টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করা, এবং যে ফালতু একটা মামলা করে, মানে হাস্যকর একটা মামলা করে, সেই মামলার উপরে আবার হাস্যকর রায় দেয়া। এটা তার নিজের কবর নিজেই রচনা করেছে, এবং আমি বিশ্বাস করি যে তাকে চলে যেতে হবে ডিসেম্বর মাসে। আর বিএনপি, আবারও বলি সেই কথাটা, বিএনপি যদি পাইন তালাক দেয় জামাতকে আর ইউনূসকে তালাক দেয়, তাহলে 72 ঘন্টায় সরকার পড়ে যাবে। এই মুহূর্তে ইউনূস সরকার যত আকাম কুকাম করতেছে, যত অপরাধ করতেছে, যত সন্ত্রাস করতেছে, যত মব সন্ত্রাস করতেছে, যত বেআইনি কাজ করতেছে, এটা বিএনপির কারণে। তার এই ইউনূস সরকারের, তথাকথিত আদম ব্যাপারী সরকারের, তথাকথিত এনজিওগ্রাম সরকারের আয়ু বৃদ্ধির কারণ বিএনপি। এটা এই কারণে বিএনপিকে একদিন জাতির সামনে কৈফিয়ত দিতে হবে। যদি তারা এটাকে আরো দীর্ঘায়িত না করতে চায়, কৈফিয়তের পাল্লা আরো ভারী না করতে চায়, এই মুহূর্তে তাদের উচিত এই তথাকথিত সরকারের বিরুদ্ধে যাওয়া এবং এই সরকারকে সরকারের পাশ থেকে সমর্থন প্রত্যাহার করা। তাদের নেত্রীর মৃত্যুর খবর প্রচার করতে দেয় না, তাদের নেতাকে দেশে ঢুকতে দেয় না। এগুলোকে আওয়ামী লীগকে শিখিয়ে দিতে হবে, আমাদের শিখিয়ে দিতে হবে। এদের জানা বুঝতেছে না তারা। এখন তারা যদি এটাও না বুঝে যে এর জন্য দায়ী জামাত ও ইউনূস সরকার, তাহলে তাদের ব্যাপার তারা বুঝবে। এই বুদ্ধি নিয়ে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করবে, আওয়ামী লীগ তো খুব শীঘ্রই মাঠে নামবে, তখন বিএনপির কি উপায় হবে সেটা নিয়ে আমি চিন্তিত আছি। তবে ইউনূস সরকারকে বিদায় নিতে হবে। তবে ডক্টর ইউনূস কিস্তির দোকানদার, তো তিনি শুরুতে ছাত্র জীবন থেকে তিনি প্রতারণা করে আসছেন। তিনি যখন প্রথম তার অফিস নেন, কালকে তার একটা বই আমার হাতে পৌঁছেছে, বইটা মানে তার সম্পর্কে একটু বর্ণনা না দিলে মানুষ বুঝবে না যে আসলে তিনি কি চান, কি করেন। এই জন্য বলতেছি, নইলে তার বইয়ের রেফারেন্স দেওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার নাই। ডক্টর ইউনূসের কিতাবটার নাম হলো ব্যাংকার টু দা পোর, মোহাম্মদ ইউনূস, বড় করে লেখা আর ছোট করে লেখা, তার সাথে সহকারী কে ছিল, ওইখানেও একটা বাটপারি, বুঝতে পারছেন? তার একজন সহকারী আরেকজন লেখক আছে। এই হচ্ছে ওই বইয়ে তিনি লিখেছেন, এটা কালকে আমার হাতে যে কোনো ভাবে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে তিনি বলেছেন, মানে পৃথিবীর কাছে তার সুবিধা নেওয়ার জন্য, বইটা অনেক আগের লেখা, তিনি সেখানে বলেছেন যে তিনি যেখানে অফিস করেন সেখানে নাকি টয়লেট নেই। ডক্টর ইউনূস তো এইগুলো বলে সিম্পেথি নিয়ে বিদেশিদের কাছ থেকে তিনি ফান্ড আনতেন। বইটার নাম বললাম, বইটা তারই হাতের লেখা, সাথে যদি আরেকজন আছে
সহকারী, আসলে বইটা তিনি তো আর লিখতে পারেন না, তার সহকারী দিয়ে লেখান, এটাই স্বাভাবিক। যাই হোক, পরে নাম দেন তিনি, কিন্তু তারই মন্তব্য, সেগুলো তারই বক্তব্য। এখন এই ইউনূস কত কিছুই করবে ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতাকে ধরে কুক্ষিগত করার জন্য। তিনি কি না করছেন, কি না করতেছেন, আর কি না করতে পারেন, তিনি যত দূর যেতে পারেন তিনি যাবেন। এতে যদি তাকে মানে একবার তো তিনি তার ফান্ড কালেকশনের জন্য খ্রিস্টান হয়েছেন, বিয়ে করার জন্য এবং ফান্ড কালেকশনের জন্য তিনি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছে। পৃথিবীর কেউ জানে না কবে তিনি সেই খ্রিস্টান থেকে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ জানে না। তেমনি এই ক্ষমতা দখল করার জন্য তাকে যেদিকে ইচ্ছা সেদিকে, প্রয়োজনে পুরো দেশটাকে যদি বর্গা দিতে হয়, বেদখলে দিয়ে দিতে হয়, কোনো সমস্যা নেই, সে দিয়ে দিবে। তবু মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্ষমতা ধরে রাখার অপকৌশল তিনি করবেন, চালাবেন। কিন্তু বাংলাদেশের জনগণ তো এটা বুঝে গেছে। আপনি বললেন যে বিএনপি বুঝে গেলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হবে, আন্দোলন করবে। বিএনপি বুঝে গেছে, বিএনপি আসলে পড়েছে কেসকি কলে। কেসকি কলে পড়ার জন্য বিএনপি একটু আপাতত চুপচাপ আছে, আপাতত নীরব আছে। কারণ সে ডক্টর ইউনূস দেখেন না যে কখনো ভিপি নূরের পিছনে গিয়ে তারা মির্জা ফখরুল সাহেব এত বড় দলের মহাসচিব হয়, কখনো দেখেন না নাহিদের পাশে পিছনে গিয়ে তারা। আসলে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে অসহায় দল। কে যেন বললো ওই দিন লাইভে, এটাই সত্য যে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে অসহায় দল। কিন্তু বিএনপি এটা বুঝে গেছে, তার সাথে যে খোদ ডক্টর ইউনূস এবং জামাত যে বাটপারি করতেছে, আপনি গত 48 ঘন্টায় বিএনপির নেতাদের বক্তব্য শুনেন, জামাতের বিরুদ্ধে তাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন। যেখানে আলাল সাহেব, যিনি কি ফারুক, কি যেন ফারুক, জালাল আবেদিন ফারুকের মতো লোক এখন বলা শুরু করেছে জামাতের বিরুদ্ধে, যিনি 7 দিন আগেও জামাতের জন্য গলা ফাটিয়েছেন। তারপর আলাল সাহেব বলেছেন, যা ইচ্ছা মির্জা মির্জা কি আব্বাস সাহেব বলা শুরু করেছেন, এমনকি সালাউদ্দিন সাহেবও বলা শুরু করছেন। সালাউদ্দিন সাহেব একদিন জামাতের বিরুদ্ধে বলে, যেদিন বলার কারণে জামাতি বট যখন তাকে ভারতের দালাল বলা শুরু করলো, সেই ইউনূস গ্যাং, ওই ইলিয়াস গ্যাং, এমনকি পিনাকি গ্যাং, ল্যাংটা সুলেমানের গ্যাং গালিগালি দেওয়ার, গালাগালি করার পরে তিনি হঠাৎ করে 180 ডিগ্রি উল্টে আবার জামাতের পক্ষে বলেছিলেন। আজকে দেখলাম তিনিও জামাতের বিরুদ্ধে বলতেছেন। তো এর সিমটম কি? বিএনপি বুঝে গেছে। জাইমা রহমানের মতো শিশু রাজনীতিবিদ, তিনি তো এখন রাজনীতি কিছুই বুঝেন না। জাইমা রহমান যদি বুঝে ফেলেন যে এটা জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার, তো বিএনপি বুঝে নাই? অবশ্যই বুঝেছে। এমনকি তারেক রহমানও বলেছে যে তিনি বলতে পারতেছেন না, কিন্তু আমরা তো বুঝে গেছি কি বলতে পারতেছেন না। ওগুলো তো আমরা আপনার চ্যানেলে আগেই বলেছি, 5 মাস আগেই বলেছি। মেজর আখতারুজ্জামান স্যার বলেছেন, আমরা বলেছি, অনেকেই বলেছে। আমরা তো দুজন বলছি, তার অনেকেই বলেছে। এটা তো আমরা আগেই জানি। আর ওই যে আপনি একটা সুন্দর কথা বললেন, সুন্দর একটা তথ্য দিলেন যে অলরেডি রিড করে দিয়েছে নির্বাচন না হওয়ার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য। ইউনূস এগুলো বদমাইশি করবেই, করতেই থাকবে। তিনি চাচ্ছেন তার আমৃত্যু যেন ক্ষমতাটা থেকে যেতে পারে। তার জন্য দেখেন না খালেদা জিয়ার মৃত্যুটা পর্যন্ত প্রকাশ করতে দিচ্ছে না। মানে বিএনপি এত অসহায় হয়ে গেছে, খালেদা জিয়ার মৃত্যুটা ইউনূসের হুকুম ছাড়া প্রকাশ করতে পারতেছে না। কিন্তু এগুলো একদিন প্রকাশ হবে, জনগণ প্রকাশ করবে। আর আওয়ামী লীগ বিএনপি না শুধু, যেটা আপনি কথা শুরুতে আপনিই বলেছেন যে বিএনপি যদি, মানে আপনি অত্যন্ত ভদ্র ভাষায় বলেছেন, কারণ আপনি এডিটর সাহেব, আপনাকে তো ভদ্র ভাষা ব্যবহার করতে হবে। আমার ভাষায় হলো, যেটা আপনি বলেছেন ওটা আপনার ভাষাটা না, আমার ভাষায় বলি। অর্থাৎ যেটা আমি আপনার এখানেও বলেছি, সেটা হলো বিএনপি যেদিন জামাতকে তালাক দিবে, বাইন তালাক দিবে আর ইউনূসকে তালাক দিবে, এই সরকার 72 ঘন্টা টিকবে না। ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে না, এই সরকারই টিকবে না। বিএনপি তো একটা বোকা দল। তাকে তার হাতে ললিপপ দিয়ে, কখনো তার হাতে আইসক্রিম দিয়ে, কখনো তার হাতে একটা কটকটি, শনপাপড়ি, নই, আমাদের জামানপুর ভাষা, এগুলো ধরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে রাখছে। বুনবুনি দিয়ে, চকলেট দিয়ে এগুলো ধরে রাখছে। বিএনপি এটা যখন বুঝতে পারবেন, আসলে বুঝতেছে, কিন্তু সে অসহায়। কিন্তু এখন যখন দেখবে যে আর কাজ হবে না, তখন দেখবেন একে ঠিকই তালাক দিবে, আন্দোলন করতে হবে না, এই সরকার এমনি পড়ে যাবে। ওসমান হাদির আহত হওয়ার দিনে গতকালই একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের রাজনীতির জন্য এসছে। সেটা হলো যারা তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা নিয়েই কথা বলতে চাই। তার আগে আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত জনাব ওসমান হাদির অবস্থানে কয়েকটা কথা একটু বলা দরকার। আমরা তার অস্ত্রোপচারের পর ঢাকা মেডিকেল কলেজে তাকে প্রাথমিক অস্ত্রোপচারের পর এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে, একটু এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য। যতটুকু জানা গেছে, তার বুলেট তার ব্রেইনের খুব মেজর অংশে ঢোকেনি, কিছু একটা অংশকে ছুঁয়ে বেরিয়ে গেছে। যদিও প্রচুর ব্লিডিং হয়েছে, ব্রেইন টিস্যু ড্যামেজড হয়েছে এবং উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এটাও ফ্যাক্ট।
আমরা আশা করব, আমরা কামনা করব, আমরা আমাদের প্রার্থনা করব হাদি ফিরে আসবেন, হাদিকে ফিরে আসতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ প্রার্থনা, সর্বোচ্চ চেষ্টা তো চলছেই, এবং রাষ্ট্র প্রয়োজন হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে যদি স্টেবল অবস্থা হয় বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে প্রয়োজন হলে সেখানে পাঠাতে হবে। উনি ফিরে আসবেন আমরা আশা করি। একটা অপ্রীতিকর ঘটনার ভিডিও আমাদের সামনে আসলো, সেটা হচ্ছে বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিলেন দেখতে হাদিকে। সেখানে ডাকসু নেত্রী, ডাকসুতে নির্বাচন করেছেন জুমা, তাকে দেখা গেল অত্যন্ত কঠোর এবং বাজে ভাষায় জনাব মির্জা আব্বাসকে বাধা দিচ্ছেন সেখানে যাওয়ার ক্ষেত্রে। মানে আমাদের কয়েকটা কথা একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে মির্জা আব্বাস জনাব হাদির আসনেই নির্বাচন করছেন, মানে কেউ কেউ বলছেন, এবং জামায়াতের দিক থেকে, ছাত্র শিবিরের দিক থেকে অনেককেই জনাব মির্জা আব্বাসকে ব্লেম করে স্ট্যাটাস দিতে দেখা গেছে। মানে মির্জা আব্বাসের সমালোচনা কোন কোন দিকে করা যায়, কেউ কেউ যদি যৌক্তিক সমালোচনা থাকে করুন, কিন্তু মির্জা আব্বাস একজন স্টুপিড এবং উনি রাজনীতি বোঝেন না, এটা মনে করা ভুল হবে। জনাব ওসমান হাদি কি আসলে মির্জা আব্বাসের কোনো চ্যালেঞ্জ ছিলেন? একেবারেই না, প্রশ্নই আসে না। হাদি আদৌ ভালো কিছু করতেন না। আমরা তার রাজনীতি, তার প্রচারণা, এই জিনিসগুলোর দিকে দেখতে চাইছিলাম, বিশেষ করে প্রচারণা, তার ক্যাম্পেইন, তার ক্যাম্পেইনের জন্য জনগণের টাকা চাওয়া, ক্রাউড ফান্ডিং, এগুলো একটু দেখার জায়গা ছিল। তো তাহলে উনি হত্যা করবেন কেন? আর যদি কম্পিটিশনের পরিস্থিতি হয়ও এই হত্যার দায় তার দিকে যাবে, সেটা জেনে শুনেও তিনি হত্যা করবেন? উনি এত স্টুপিড না। মানে জামায়াত এবং শিবিরের একটা অংশ, এবং জুমা সম্ভবত ইনকিলাব মঞ্চে ছিলেন এক সময়, তাদের এই প্রবণতা, এই মানসিকতা অত্যন্ত নিন্দনীয়। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যে আমরা নিজেদের মধ্যে যেন অন্তত কাদা ছোঁড়াছুড়িটা আপাতত না করি, কারণ এটা একটা বিরাট ঘটনা। ওসমান হাদিকে যখন টার্গেট করে কিলিং এর চেষ্টা করা গেছে, তখন কে সেফ থাকবে? সমন্বয়করা আছেন যাদের উপরে অনেকের ক্ষোভ আছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের কথা বলছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রের কথা শোনা যায়, আমরা কিছুটা জানি, এই চেষ্টা আছে, এই চেষ্টা থাকবে। সুতরাং আমাদের মধ্যে এই ঘটনাগুলো যেন না হয়। আমরা আবারও বলছি, আশা করি হাদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এবার আসছি জনাব তারেক রহমানের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে। উনি 25 ডিসেম্বর দেশে ফিরবেন। আমি জানি না তারিখটা পূর্ব নির্ধারিত কিনা, হতে পারে এটা পূর্ব নির্ধারিত, হয়তো আরেকটু পরের দিকে তারা জানাতেন, কিন্তু জনাব হাদির আহত হওয়াটাই, গুলিবিদ্ধ হওয়াটাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি তাকে এই সিদ্ধান্তটা প্রকাশ করতে মোটিভেট করেছে। আর যদি পুরোপুরি চূড়ান্ত দিন নাও হয়ে থাকে, আমি ধারণা করি এটা এই ঘটনার কারণেই চূড়ান্ত দিনটা নির্ধারিত হয়েছে, সেটাও হতে পারে। এভরিথিং ইজ পসিবল, বাট অত্যন্ত স্মার্ট, ব্রিলিয়ান্ট একটা সিদ্ধান্ত। ইয়াস, আমি মনে করি 25 তারিখ তিনি আসলে, আমি 25 তারিখের ব্যাপারে আমার যেটা অনুমান সেটা হলো ছুটির দিন তিনি আসলে, যিনি যখন তারিখ ঘোষণা করে আসবেন, ঢাকায় প্রচন্ড জনসমাগম হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিতভাবেই বলা যায়। সো জনগণের যাতে সমস্যা কম হয়, তাই এইটা যেহেতু ছুটির দিন, ক্রিসমাস, সেই দিনটা একটা ভালো দিন এই বিবেচনায়। কিন্তু তিনি আসার সিদ্ধান্তটাকে আমি খুবই খুবই সিরিয়াসলি প্রশংসা করতে চাই, কারণ হাদির আহত হওয়ার সাথে সাথে নানানজন নানান কথা বলা শুরু করছেন। জনাব তারেক রহমানও তো টার্গেট হতে পারেন, সমন্বয়কদের কথা বললাম। নির্বাচন কি অনিশ্চয়তার দিকে চলে গেল? নির্বাচন কি হবে? এই প্রশ্নগুলো ক্রমাগত যখন আসতে থাকবে, এটা আসতে পারত। এবং আমি প্রায় বলি এই কথাটা, শেখ হাসিনার সময় বলতাম, ভয় যেমন সংক্রামক, সাহসও সংক্রামক। সো ভয় সংক্রমিত হওয়া শুরু হতে পারত যে না, নির্বাচন তো হবে না মনে হয়। এবং আমি ধারণা করি এই ধরনের ঘটনারও দু একটা ঘটানোর চেষ্টা হতেও পারে, আমি জানি না তারা সফল হবেন কিনা। সরকার যদি এই ঘটনাটাকে খুব ভালো মতো ট্যাকল করতে পারে, অভিযুক্তদেরকে, আসামিদেরকে ধরতে পারে এবং দ্রুত বিচারের আওতায় নিতে পারে, তাহলে এই সম্ভাবনা কমিয়ে আনার সুযোগ হতে পারে। যাই হোক, এই সময় জনাব তারেক রহমান দেশে আসছেন। তিনি দেশে আসবেন কি আসবেন না, কেন আসবেন না, এটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। একটা সময় তার নিজের একটা স্ট্যাটাস খানিকটা তিনি নিজেকে বোঝাতে গিয়ে, খুব স্পষ্টভাবে না, কিন্তু কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেটা তার দেশে ফিরে আসাকে থেকে তাকে নিবৃত্ত করছে, এই ইঙ্গিত দিতে গিয়ে আরও বিতর্ক সেইটা নিয়ে ট্রিগার্ড হয়েছে। শুধু তাই না, নোংরামি হয়েছে। তিনি কুসন্তান, কুপুত্র, তিনি তার মায়ের এই অসুস্থতায় ফিরছেন না দেশে, এরকম নানান রকম কথাবার্তায় ভরে গিয়েছিল। সো সব সমালোচনা, আলোচনা শেষ করে দিয়ে তিনি দেশে ফিরছেন। আমরা বোধ করি যে তার নির্বাচনের আগে, ইনফ্যাক্ট তার যে ক্যাম্পেইন সহ সবকিছু হবে, তার পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা হয়েছে, বুলেট প্রুফ গাড়ি আনার কথা আমরা জানি। এর বাইরেও সরকার নিশ্চয়ই এবার, বিশেষ করে ওসমান হাদির ঘটনার পর, তার উপরে কতটা ঝুঁকি আছে সেটা বোধ করে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা, আমরা এসএসএফ এর কথা বলছিলাম,
এসএসএফ এর আইন অনুযায়ী যে কাউকে এই ধরনের ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া সম্ভব, সেরকম কিছু দিয়ে হলেও সেটা দিতে হবে। ইনফ্যাক্ট ওনার সুস্থ থাকা, বেঁচে থাকা, ওনার কোনো হামলার শিকার না হওয়া শুধু বিএনপি না, এই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, জনাব তারেক রহমানের এই সিদ্ধান্ততে এক্সপোজ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং আমি বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করেন, তিনি যখন দেশে ফিরে আসবেন বাংলাদেশের নির্বাচনের পথে যত বাধার চিন্তা বা বাধা তৈরি করার চিন্তা, নির্বাচনকে বানচাল করার চিন্তা যাদের আছে, সেগুলো শেষ হয়ে যাবে তা বলছি না, কিন্তু সেগুলো খুব বড় স্কেলে চাপে পড়বে, ধামাচাপা পড়বে, তারা ব্যাক ফুটে যাবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। জনাব তারেক রহমান ফিরে আসুন, ফিরে এসে তিনি তার দলের নেতৃত্ব দিন, বাংলাদেশের ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকার গঠন করে সফলভাবে শেষ করে চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর দায়িত্ব এই মুহূর্তে ওনার, একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব তার উপরে আছে। আমরা আশা করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই সেই দায়িত্ব তিনি মোটা দাগে ভালোভাবে পালন করতে পারবেন। আসলে একটা ডিস্ট্রাক্টেড সিস্টেম শেখ হাসিনা যেটা ফেলে গেছেন, সেখানে থাকা তার দলেরও মধ্য থেকে তিনি শতভাগ দক্ষতা এবং সিনসিয়ারিটি এবং সততার সাথে তার প্রচুর লোকজনকে পাবেন কিনা, টিম পাবেন কিনা, অনেকগুলো যদি কিন্তু উপর তার সাফল্য নির্ভর করে, কিন্তু আমি আশা করতে চাই তিনি তার এই দায়িত্বে সফল হবেন।